জোর বৃষ্টিটা নামলো। হ্যাঁ মা, আর কি জোর ঝড় বইছে। হ্যাঁ, বন্ধ জানলা দরজায় কেউ ধাক্কা দিচ্ছে লাগছে। বৌমা, বড় ভয় হয় এই বাড়িটা নিয়ে। বাড়িটা সেই তোমার শ্বশুর মশাই কবে করিয়েছিলেন, তারপর থেকে এতে হাতই দেওয়া হয়নি। হ্যাঁ, যেভাবে চাঙড় খসছে বিভিন্ন জায়গা থেকে, কোনোদিন না বড় কোনো বিপদ হয়। রবিকে বলো না অল্প অল্প করে টাকা জমিয়ে সিমেন্ট বালি কিনে ঠিক করতে। ও তো রাজমিস্ত্রি, ওদের অনেক কৌশল জানা আছে। কিছু মনে করবেন না মা, বাড়িটা আপনার বড় ছেলেরও। সব দায়িত্ব যদি ওরই হয়, তাহলে বড় ছেলেকে বলুন ঘর খালি করে দিতে। মা দেখো, আমার অঙ্ক বইতে জল পড়লো। ই বাবা, গেল রে। এই নে বালতিটা পেতে দে ওখানে। তুমি মিছিমিছি রাগ করছো বৌমা। আমরা যেহেতু এখানে থাকি, তাই ক্ষতি আমাদেরকেই ভোগ করতে হয়েছে। না জানি আগামী দিনে আর কি কি হতে চলেছে। আর পারি না, এই বর্ষা শুরু হলো আর আমার বাড়তি আজে বাজে কাজ করাও শুরু হলো। আমার সাধের গাছগুলো একেবারেই শেষ হয়ে গেল। আমার আজ অনেক পরীক্ষা, চারদিকে যেন তাণ্ডব হয়েছে। যাবো কি করে আজ? কিন্তু আজ যে আমাকে স্কুলে যেতেই হবে। বাড়িটাকে বিক্রি করে দেওয়ার কথা কতবার আপনার ছেলে বলেছে, তাহলে তো আর এই ঝামেলাগুলো পোহাতেই হতো না। এই ভিটেটা তোমার শ্বশুর মশাইয়ের শেষ স্মৃতি। তিনি যাবার সময় যে আমার হাত দুটো ধরে বলেছিলেন এ রক্ষা করতে। আমার প্রাণ থাকতে কি করে বেচি? না না, আপনাকে বেচতে হবে না। এই হাড় ভাঙা খাটুনি খাটতে খাটতে যখন আমি মরবো, আপনার ছেলে তার মেয়েকে নিয়ে এমনি এখান থেকে চলে যাবে। তখন আপনি জক হয়ে আপনার ভিটে সামলাবেন। একই রে, একই অবস্থা তোর? আর বলো না কাকিমা, বাড়িতে বর্ষা হলেই জল দাঁড়িয়ে যায়। আজ পরীক্ষা, তাই স্কুলে যাচ্ছি। তা তোর বাবা তো রাজমিস্ত্রি, একটু বাড়িটাকে মেরামত করতে পারছে না? বাবা তো সময় পায় না বাড়ি আসার, শহরে অনেক কাজের চাপ। যতই চাপ হোক, তোর দীপেন কাকুরও তো একই চাপ, কিন্তু তার ফাঁকেই বাড়িটা কি সুন্দর মেরামত করে দিয়েছে। একবার আমাদের বাড়িতে গিয়ে দেখে আসিস। ঠিক আছে, যাবো ক্ষণ। এখন আসি কাকিমা, স্কুলের ঘন্টা পড়ে যাবে। কি ব্যাপার পিয়ালি, আজ কেমন উদাস কেন? বাড়িটার কথা ভাবছি। যত বছর এগোচ্ছে বাড়িটার অবস্থা ততই খারাপ হচ্ছে। কেন, কি হয়েছে? এতদিন শুধু চাঙড় খসে পড়তো, এখন তো ছাদ থেকে জল চুইয়ে পড়াও শুরু হয়েছে। আমার অঙ্ক বইটা কাল জল পড়ে কত ভিজে গেছে জানেন স্যার? সে কি, তা বাবাকে বলে এবার ওটাকে মেরামত করবার ব্যবস্থা করতে হবে তো। বাবা তো সময়ই পায় না বেশি দিন এখানে থাকার। তবু এবার এলে বলবো, তবে বাবা হয়তো আমাদের নিয়ে এখান থেকে চলে যাবে, তেমন কথাবার্তাই শুনছিলাম। কিরে মিস্ত্রির মেয়ে, শুনলাম নাকি তোর ঘরের ছাদ ফুটো হয়ে গেছে, জল পড়ে ঘর ভাসছে। তা মিস্ত্রির বাড়ি ফুটো কেন? কি যে বলিস, নিজের ঘর সারলে কি আর টাকা পাবে? যে কাজ কর পিয়ালি, তোর বাবাকে বল আমার বাবার কাছে বাড়ি আর জমি বিক্রি করে দিতে। তারপর দেখবি সেখানে কেমন অট্টালিকা বানিয়ে দিয়েছে আমার বাবা। তুই চাইলে তারপর সেখানে আসতেই পারিস, তবে বাসন মাজার জন্য। জানো মা, আজ আমি যখন স্কুল থেকে ফিরছিলাম, তখন রাস্তায় সেই বদমাস ছেলেটার সঙ্গে দেখা। সে কি তারপর? তারপর আবার কি, আমার যা পারলো অপমান করে কটু কথা শোনালো, আমি কিচ্ছু বলিনি। ঠিক করেছিস, ওদের সঙ্গে একদম মুখ লাগাবি না। বদ ছেলে সব, না জানি কি করে বসবে আবার। কেন বলছি এখান থেকে চলে যাব, এবার কি বুঝতে পারছেন? বুঝতে পারি আমি সব, শুধু শরীরটা সাথ দেয় না তাই বলি না। নইলে লোকের বাড়ি হলেও রোজগার করে ঘর সারাই করতাম। ধুর ধুর, আপনাকে বলা আর দেওয়ালকে বলা একই। জানো দিদি ভাই, তোমার দাদুর সাথে যখন আমার বিয়ে হয়েছিল, তখন আমি এই গ্রামে আসি। তুমি আর দাদু? না, আমি, তোমার দাদু, তোমার বাবার ঠাকুরদা,
ঠাকুমা, পিসি, জ্যাঠা ও কাকু, মানে আমার ভাসুর, দেওর, ননদ সকলে। তারপর এই বাড়িতে এলে? না, তখন সদানন্দদের বাড়িতে আমরা ভাড়া থাকতাম। ওর বাবারও তখন বিয়ে হয়নি, ওদের অনেক বড় পরিবার ছিল। তাহলে এই বাড়িটা? তারপর অনেক পরিশ্রমের পর তোমার দাদু আর বাবা মিলে এই জমিটা কিনলো। তখন তোমার বাবার 2 বছর, আমার শ্বশুর মশাই গত হলেন। তারপরেই বাড়িটা দাদু বানালো? হ্যাঁ, কত পরিশ্রম, কত কষ্ট, কত অপমানের পর যে এই ভিটে তোমার দাদু বানিয়েছেন, সেটা আমি কোনোদিনও ভুলবো না। আমি তোমার কষ্ট বুঝি ঠাম্মা, আমি চেষ্টা করব যাতে এই বাড়ি বিক্রি না হয়ে মেরামত হয়। তুমি পারবে দিদি ভাই? দেখি না তোমার আর দাদুর কষ্টের সম্পদকে রক্ষা করতে পারি কিনা। আপনার জ্বর তো এখনো সারেনি মাসিমা। আর কি হবে বাবা, সংসারের বোঝা এখন আমি, যেতে পারলে নিশ্চিন্ত হই। এসব কি বলছেন মাসিমা? আপনি হলেন এই পরিবারের ছাতা, আপনি চলে গেলে কে শেখাবে ভালো মন্দ? না বাবা, আর ইচ্ছে করে বেঁচে থাকতে? বাড়ি বাড়ি করে সকলের জ্বালা, ভিটেটা ঠিক করে থাকলেই হয়, তা না শুধু বিক্রি করে চলে যাবার চিন্তা। আপনি এত চিন্তা করবেন না মাসিমা, আমি বোঝাবো রবিকে। কালকে আমি শহরে গিয়ে ওকে আপনার খবর দেব। জানো বাবা দীপেন, হয়তো আমারই কোথাও ভুল হলো, ছেলে দুটোকে মানুষ করতে পারলাম না। তোমার মতো ছেলে হলে কি আর এমন দুর্ভোগ হয়? সবই কপাল। কি বলছো দীপেনদা? মায়ের অসুস্থতা কবে থেকে? চিন্তার কিছু নেই, আমি ডাক্তার ঘোষালকে খবর দিয়েই ট্রেনে উঠেছিলাম। আশা করছি আজকে উনি দেখে যাবেন একবার। সবে তো 2 দিন হয়েছে, সেরে যাবে, চিন্তা করিস না। আমি আজই যাব গ্রামে। এমনিতেও আজই আমার চুক্তি শেষ, তবে রাতের বেলা। কিন্তু মায়ের এমন অবস্থায় আমি না গেলে যদি বাড়াবাড়ি রকমের কিছু হয়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তোদের বাড়ির অবস্থাও খারাপ দেখলাম, তুইও তো রাজমিস্ত্রি, একটু মেরামত করলেই তো হয়ে যাবে। তুমি তো জানোই আমায় একটা ঘর ভাড়া নিয়ে থাকতে হয়, তারপর খাওয়া খরচটাও লাগে। তুমি তো এখানে তোমার দিদির বাড়ি থাকো বলে সমস্যা নেই, কিন্তু আমার দাদা এখানে থাকতেও আমায় বাইরে থাকতে হয়। কিভাবে সারাবো? দেখ, তোর বাবা মানে মেসোমশাইয়ের শেষ স্মৃতি তোদের ওই ভিটে বাড়ি, সেটা চলে গেলে সমস্যায় পড়বি রবি। আমার বলার কথা আমি বললাম, এবার তোর ব্যাপার। ঘরে ভীষণ ড্যাম্প, এই অবস্থায় ওনাকে একটু ভালো ঘরে রাখলে ভালো হতো। সিজন চেঞ্জের জ্বর, বুঝলে কি না, কয়েকটা দিন ভোগাবে। তবে ঘরটা ঠিক করার বন্দোবস্ত না করলে কিন্তু শরীর আরো খারাপ হতে পারে। আমি চেষ্টা করব ডাক্তারবাবু। আমি ওষুধ লিখে দিলাম। স্টেশনের সামনে যে ওষুধের দোকানটা আছে সেখান থেকে পেয়ে যাবে। 3 দিন খাওয়াও, যদি ঠিক না হয় জানিও। এ নিন ডাক্তারবাবু আপনার ফিসটা। তুমি তো এখানে থাকো না, 3টে মেয়ে মানুষ সেখানে একলা থাকে, তারপর ঘরের এই অবস্থা। পারলে কিছু ব্যবস্থা করো। হ্যাঁ, আমি চললাম। আরে আরে রবি যে, তা কবে এলে? এই তো গতকাল রাতেই। আপনারা সব ভালো তো? আমরা তো ভালোই আছি, তবে ঘোষালের কাছে শুনলাম তোমার মায়ের শরীর নাকি ভালো নেই। হ্যাঁ, জ্বর হয়েছে আজ 3 দিন হলো, কিছুতেই সারছে না। দেখো, আমার কিছু প্রজেক্ট হচ্ছে কলকাতায়, তুমি তো জানোই আমি প্রমোটিংয়ের ইনভেস্ট করি। এবার তুমি চাইলে তোমাকে 2 কামরার ফ্ল্যাট আর সাথে নগদ 10 লক্ষ টাকা দিতে আমার কোনো আপত্তি নেই। ফ্ল্যাট আর টাকা দুটোই দেবে, তাও আবার 10 লক্ষ? কি ভাবছো রবি? টাকার অঙ্কটা নেহাত কম নয়। তুমি শহরে মায়ের ভালো চিকিৎসা করতে পারবে, মেয়েকে ভালো স্কুলে ভর্তি করতে পারবে, চাইলে তোমার একটা ছোট ব্যবসাও শুরু করতে পারো। প্রস্তাবটা তো খুব ভালোই দাদা, কিন্তু আপনি তো আমার মাকে চেনেন। দাদাও এই একই বিষয় মাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু মা নিজের গোঁ ছাড়েনি। মা কি রাজি হবে সেটাই ভাবছি। ভাবো ভাবো, সময় তো আছেই। এসেছো যখন, কালকেই তো আর ফিরে যাবে না।
তবে এমন প্রস্তাব কিন্তু কেউ দেবে না। আমি চলি তবে, হ্যাঁ। মা, ওঠো, খাবারটা খাও। কেন মিছিমিছি জিদ করছো বলো তো? শহরে গেলে তুমি সুস্থ থাকবে, ভালো থাকবে। ছাড় না রবি, কেন বলছিস এসব কথা? আমি ভালো আছি। না, ভালো নেই। তুমি একবারও ভেবে দেখেছো কেন দাদা বৌদিরা বাবা মারা যাবার পর এখান থেকে চলে গিয়েছিল? কারণ ওরা স্বার্থপর ছিল। না, ওরা ভালো থাকবে, বুবাইকে ভালো স্কুলে পড়াবে বলে চলে গেছে। নিজের ভালো চাওয়া কি খারাপ মা? আমি বেঁচে থাকতে এই বাড়ি বিক্রি হতে দেব না। তোর কিছু বলার আছে? না, এই নাও ওষুধ খাও। দেখলে তো আবার জল পড়ছে। সরে বসো, বালতি পাততে হবে। এই জন্যই বলছি বাড়ির মায়া ত্যাগ করো মা। জানেন স্যার, বাবা নতুন কারখানা করবে এখানে। তাই নাকি? তা কিসের কারখানা করবেন শুনি? রাসায়নিক সার, কীটনাশক আর হাইব্রিড বীজের। এগুলো দিয়ে কি হবে? কি আবার ব্যবসা হবে মোড়ল কাকা? এই আপনার ও আমাদের জন্য বাবা ভালো জিনিস আনবে বিদেশ থেকে। কারণ বাবা বলছিল এগুলো দেওয়া সবজি ফল খেলে নাকি মানুষের ইমিউনিটি কমে যায়, মানুষ খুব তাড়াতাড়ি রোগগ্রস্ত হয়ে যেতে পারে। বুঝলাম। তা কার জমি নিয়ে করবে বাবা? জমি কেনা হয়ে গেছে? না না, কথা হয়েছে বাড়ি সহ জমি কেনার। আচ্ছা, কার সাথে? ওই যে গো, ওই রাজমিস্ত্রিদের ঝরঝরে বাড়িটা আছে না, ওই অত বড় জমি সহ সেই রবির সাথে। দেখো বৌদি, তুমি লেখাপড়া জানা মেয়ে হয়েও এই গ্রামে ওই ঝরঝরে বাড়িতে তোমাকে পড়ে থাকতে হচ্ছে। শহরে গেলে কত রোজগার করতে পারতে তোমার ধারণা আছে? না দাদা, কত? প্রায় 10,000 টাকা থেকে তো মাইনে শুরু হতোই। তাই নাকি? সত্যি বলছেন? আরে হ্যাঁ বাবা, হ্যাঁ, তাই জন্যই রবিকে প্রস্তাবটা দিয়েছিলাম। বলেনি তোমাকে? কই না তো। তবে এইটুকু জানি, আমার ভাসুরপুয়ের মতো মেয়েটাকে আমারও একটা ভালো স্কুলে দিতে পারতাম। মায়ের জেদের জন্যই তো। বোঝাও বোঝাও, না বুঝলে অন্য পথ অবলম্বন করো। আরে যেভাবেই হোক দলিলটা হাতাও, বাকিটা আমি বুঝে নেব। হ্যাঁ, কিছুতেই মাকে রাজি করানো যাচ্ছে না। সদানন্দদা টাকার ফ্ল্যাট দুটোই দিতে রাজি। দাদা তো বলেছেন আমায় একটা ভালো চাকরি আর মেয়েটাকে একটা ইংলিশ মিডিয়ামে ভর্তি করার ব্যবস্থা করে দেবেন। কি করা যায় বলো তো? দাঁড়াও দেখি, ভাবতে দাও। সদানন্দদা বলেছিলেন দলিলটা ওনার কাছে দিয়ে এলে উনি বাকিটা করে দেবেন। কিন্তু দলিল তো মায়ের নামে, এখনো তো কিছুই হয়নি আমাদের নামে। তাহলে কিছু একটা ব্যবস্থা করবই। আর নয়, অনেক হয়েছে এই ভিটে বাড়ি। বৃষ্টির দিনে যা পরিস্থিতি হয়। কিরে মিস্ত্রির মেয়ে, স্কুলে পড়ে কি হবে কি? তার থেকে বরং তুই আমার পাটা টিপে দে, বুঝলি? আমার পথ ছাড়ো, আমাকে স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। আর কতদিন এই স্কুলে পড়বি? সদানন্দ কাকু খুব শিগগিরই তোদের বাড়ি দখল করে নেবে। তখন মিস্ত্রির মেয়ে মিস্ত্রি বাবার সাথে শহরে গিয়ে ইট বাবার কাজ করিস। আমি কি করব কিছু বুঝতে পারছি না। ওদিকে ঠাম্মার স্মৃতি, এদিকে বাবা মায়ের বাড়ি বিক্রির জেদ, আর বাইরে প্রীতম দার সিদ্ধার্থ দার ব্যঙ্গ। আমার আর ভালো লাগছে না। চোখে জল নয়, আগুন চাই পিয়ালি, নইলে তোমাকে কেউ ভয় পাবে না। বাইরে সকলে শুধুই তোমাকে কষ্ট দেবে, তোমায় শক্ত হতে হবে যে। কিন্তু আমাদের ভিটে বাড়ি, সেটা বাঁচাই কি করে? বাবা তো স্থির করে নিয়েছে বিক্রি করে দেবে। নিজের আর ঈশ্বরের উপর ভরসা রাখো। উনি চাইলে আর সময় এলে অনেক বড় অসম্ভবও সম্ভব হয়ে যায়। যাও যাও, এখন বাড়ি যাও, ভেঙে পড়লে চলবে না পিয়ালি। ওরা দলিলটা হাতাতে পারলেই আমার খেলা শুরু হবে। ওদের টাকার লোভ দেখিয়ে ঘর থেকে বের করব, তারপর সব মিটে গেলে গ্রাম ছাড়া করব। হ্যাঁ, তার মানে বাবা তুমি ওদের শহরে ফ্ল্যাট দেবে বলেছিলে, দেবে না? দূর, সেটা কে দেয়? ওটা তো শুধু লোভ দেখানোর জন্য ছিল। আমি কি এতই বোকা?
ওদের টাকা ফ্ল্যাট দিয়ে টাকা নষ্ট করবো? হ্যাঁ, তার মানে তুমি বিনা পয়সায় বাড়িটা দখল করবে, ওদের উচ্ছেদ করবে? শোনো, বোকা আর নিরীহ লোকেদের জন্য এই দুনিয়াটা নয়। আর এখানে যাদের বুদ্ধি আর বল আছে, ক্ষমতা তাদের কাছে আপনা হতেই চলে আসে, আর সেটাকে যে কাজে লাগাতে পারে সেই হয় আসল রাজা। দেখো মা, তোমায় শেষবারের মতো অনুরোধ করছি, একটু ভেবে দেখো ভালো করে। আচ্ছা, তুমি কি আমাদের ভালোবাসো না? তুমি চাও না আমরা ভালো থাকি? কেন ভালো চাইবো না? আমি যে তোর মা, তোর দাদা আর তুই চাইলে কি এই বাড়িটা ঠিক করে নিতে পারিস না? কেন পারবো না? কিন্তু তুমি বলো মা, কোনটা ভালো? শহরের নিকাশি ব্যবস্থা ভালো, সামনেই দোকান বাজার, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, কাজের কত সুযোগ সুবিধা। আর এখানে কোনটা ঠিক আছে বলো তো? বাড়ি সারাই করে নিলেই সব ঠিক হয়ে যাবে, এটা অপচয় নয় কি? মা, যুগ বদলাচ্ছে, তালে তাল মিলিয়ে যদি আমরা না চলি তবে কোনোদিন কোনো উন্নতি করতে পারবো না। আপনি একবার পিয়ালির কথা তো ভাবুন। বলো তো দিদি ভাই, এটা কার ডায়েরি? কার? তোমার? না, তোমার ঠাকুর দাদার। জানো, উনি বলতেন বাড়িঘর সন্তানের মতো, তাকে যত্ন করে গড়তে হয়, আবার যাতে খারাপ না হয় সেদিকেও খেয়াল রাখতে হয়। খারাপ হলে তাকে মেরামত করে বাসযোগ্য করে তুলতে হয়। এই ডায়েরিতে এসব লেখা আছে? হ্যাঁ তো, সন্তানকে যেমন খারাপ হলে ফেলতে নেই, হাজার প্রতিকূলতা এলেও আঁকড়ে ধরে রাখতে হয়, বাড়িকেও তেমন করেই ধরে রাখতে হয়। গাছের শিকড় কখনো এক জায়গা থেকে ছিঁড়ে আরেক জায়গায় রোপণ করা যায় না। বাড়ি যে বট গাছ। বাবা, কি ব্যাপার মাস্টার? আজ হঠাৎ স্কুলে না গিয়ে আমার বাড়িতে যে? যদি একই গ্রামে একজন গ্রামবাসী অপর গ্রামবাসীকে শোষণ বা শাসন করে আর ক্ষমতার অপব্যবহার করে, তখন আমার মতো শিক্ষকের ঠিক কি করা উচিত বলে আপনার মনে হয়? হ্যাঁ, ওরে বাবা, কে আবার কি করলো? কে আবার? একজন আপনার গুণধর ছেলে আর অপরজন সদানন্দ। মানে? আপনার ছেলেকে বলে দেবেন রবির মেয়েকে পথে ঘাটে যেন অপমান না করে। আপনার সম্মানের জন্য আমি ওকে এখনো কিছু বলিনি, তবে আপনি শাসন না করতে পারলে আমাকে বাধ্য হয়ে লাঠি হাতে তুলতে হবে। আপনি শান্ত হন মাস্টার মশাই, আমি দেখছি বিষয়টা। তবে সদানন্দ গ্রামের উন্নয়নের জন্য আলাদা করে ডোনেশন দেয়, তা তো আপনি জানেনই। ওনাকে কি বলি আর কি করে বলি সেটাই ভাবছি। কিছু কথা আমারও কানে এসেছে, প্রীতমের থেকেই শুনেছি, কিন্তু মা ও পিয়ালি দুজনেই ঘুমোচ্ছে। খুব সাবধান, শব্দ যেন না হয়। তুমি আলমারিটা খোলো, চাবি আলমারির গায়ে ঝোলানো আছে। টর্চের আলোটা ফেলো ঠিক করে, দেখতে পাচ্ছি না তো। সাবধানে আলমারিটা বন্ধ করো। এই নিন বাড়ির দড়ি। বাহ, এ তো দারুণ ব্যাপার। কালকে ভালো দিন আছে, আজ তো বৃহস্পতিবার। আজকে আমি লক্ষ্মীকে কারোর হাতে আবার দিই না। তুমি কাগজে সই করে দাও, কালকে আমি টাকা আর আমার শহরের সেই লোকটা নম্বর দিয়ে দেবো যে তোমাকে ফ্ল্যাটে নিয়ে যাবে। তোমরা কালকে তাহলে তৈরি থেকো। হ্যাঁ, নিশ্চয়ই, আপনি ছিলেন বলে অনেক উপকার হলো। পিয়ালির স্কুল আর আমার চাকরির কথাটা মাথায় রাখবেন দাদা, আপনিই ভরসা। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। কথা যখন দিয়েছি সে নিয়ে কোনো চিন্তা করতে হবে না বৌদি। বাহ, তোমরা তৈরি হয়ে গেছো দেখছি। হ্যাঁ দাদা, বলছি টাকাটা? টাকা? কিসের টাকা? কালকে টাকা দিলাম তো। তাছাড়া তোমার সই করা কাগজও তো আমার কাছে প্রমাণ হিসেবে আছে। এসব কি বলছেন দাদা? আমরা তো পথে বসে যাব, দয়া করুন টাকাটা দিয়ে দিন। দেখো বৌদি, সম্মান করি মানে এই নয় যে তোমরা যা খুশি তাই বলবে। হ্যাঁ, দলিল আমার কাছে আছে মানে টাকা তোমরা পেয়ে গেছো। হ্যাঁ, ওই দেখি দলিলটা। এ কি মাস্টার আপনি?
যখন অশিক্ষা মাথা তোলে তখন শিক্ষককে হাতে লাঠি ধরতেই হয়। এসব আপনি কি বলছেন? এই দেখুন দলিল আমার কাছে। এতে মাসিমার নাম আছে। মাসিমার সই কই? আদালতের শিলমোহরই বা কোথায়? তোমায় জালিয়াতির চক্রান্তে যেন আমি জেলেও পাঠাতে পারি জানো। আর আমাকে ক্ষমা করে দিন মাস্টার, ক্ষমা করে দিন। আমি এই বাড়ি আর জমির লোভে অন্যায় করে ফেলেছি। ক্ষমা আমার কাছে নয়, মাসিমার কাছে যাও। আজ মনে হয় আমার স্বপ্ন পূরণ অচিরেই হতে চলেছে। আর এটা শুধু তোর জন্যই সম্ভব হলো দিদি ভাই। না ঠাম্মা, তুমি সাহস না দিলে, তুমি ভিটে বাড়ির অস্তিত্ব না বোঝালে আমিও বিক্রির চিন্তা করতাম। আজ তোর বাবা মাকে ভিটেটা মেরামত করতে দেখে তোর ঠাকুরদারও ওপর থেকে খুব আশীর্বাদ করছেন। আজ কতদিন পর রোদ ঝলমল করছে। হ্যাঁ, বৃষ্টিও আমাদের সাহস আর মনোবলের কাছে হার মানতে বাধ্য হয়েছে।